অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম যে এত প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিম্নগতি দেখা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখানেও সরবরাহের সমস্যা রয়েছে এবং দামের উচ্চ মূল্যেরও দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামোটা, সেটা বাজেটের কী ধরনের দেখা হয়েছে, যে ম্যাক্রো ইকোনমিক যে ফ্রেমওয়ার্ক যেটা, সেখানে বিভিন্ন অর্থনীতির যে মূল কিছু সূচকগুলো, চলকগুলো, সেটা আগামী অর্থ বছরে কীরকমভাবে দেখা হয়েছে। সেখানে যদি আমরা দেখি যে সেখানে প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। যেমন ধরুন জিডিপি প্রবৃদ্ধি 2025 অর্থ বছরে সেটা 6.8, 6.75-এর হিসাব করা হয়েছে, অথচ চলমান 2024-এ যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল 7.5%, সেটা কিন্তু এখন আমাদের সংশোধিত 2024 বাজেটে সেটা কমিয়ে 5.8-এ আনা হয়েছে। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা IMF এবং বিশ্বব্যাংক তারাও তাদের হিসাবের মধ্যে দেখিয়েছে যে আমাদের চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 5.6, আরেকজন বলেছে 5.7 হবে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী, এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি। আমরা দেখেছি যে গত অর্থ বছরেও যে গ্রস টোটাল যে মোট বিনিয়োগের দিকে দেখি, সেটাও যে লক্ষ্যমাত্রাটি ছিল সেটা সংশোধিত বাজেটে কমিয়ে 31% করা হয়েছে, সেটা আগামী অর্থ বছরে 33.4% করা হবে আশা করা যাচ্ছে। এবং ব্যক্তি খাতের বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে দেখা যাচ্ছে যে সেটাও কিন্তু অনেক দিন থেকে আমরা বলছি একটা স্থবির, একটা 24-25% মধ্যে একটা স্থবিরতার মধ্যে রয়েছে। 2024-এ সেটা প্রাক্কলন করা হয়েছিল 27.4% এবং পরবর্তীতে এসে এটা সংশোধন করে 23.5% করা হয়েছে। সেখান থেকে হঠাৎ উল্লম্পন করে 27%, 27.3% এক বছরের মধ্যে হবে কিভাবে, কোথা থেকে সেটা আসবে সেই বিনিয়োগটা, সেটা কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়। সেই জন্য এই যে হঠাৎ ড্রামাটিক্যালি একটা ইমপ্রুভমেন্ট হবে, সেটার জন্য কী ধরনের ব্যবস্থা রয়েছে সেটা অর্থনীতির অন্যান্য জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে বর্তমান সময়ে তো বিনিয়োগের পরিবেশটাই অনেকটা সংকুচিত হয়ে আছে অনেক ধরনের চাপের কারণে। এবং যদি এই প্রবৃদ্ধিটা যদি টাকার অঙ্কে আমরা দেখি, তাহলে কি হবে যে সেখানে 3,43,544 কোটি টাকা বাড়তি লাগবে এই উল্লম্পনটা করার জন্য। এই টাকার কোথা থেকে আসবে? এবং আরেকটা বিষয় যে আমরা সবসময় বলে থাকি যে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি, যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, যে 1 টাকা মূলধন বিনিয়োগ করে আমরা প্রবৃদ্ধি পাবো কিংবা আউটপুট পাবো, সেখানে এখানে দেখা যাচ্ছে যে 2025-এ এটা 4.9 এটা কমেছে। তার মানে হচ্ছে যে একটা প্রোডাক্টিভিটি, আমাদের যে উৎপাদনশীলতা বাড়ছে, এটা খুব ভালো কথা, এবং এটাই হওয়া উচিত যে আমরা যে টাকা খরচ করব তার রিটার্নটা আরও বেশি আসবে। যদি আমরা মনিটারি বিষয়ক যে সূচকগুলো আছে এবং মূল্যস্ফীতির দিকে দেখি, একটু আগেই বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগ হবে এত বেশি, এবং বিনিয়োগটা করার জন্য কি আছে যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট দরকার হবে। প্রাইভেট সেক্টরের যে ঋণ প্রবাহ 2025 অর্থ বছরে 9% এটা প্রাক্কলন করা হয়েছে। 2024-এ যেটা 15 করা হয়েছিল প্রথম দিকে, সেটা সংশোধন করে 10% করা হয়েছে। এখন এই যে 9% এটা প্রবৃদ্ধিটা হবে, আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে সরকার অনেক ব্যক্তি খাতের বিশেষ করে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, এবং তাছাড়া বিনিয়োগের পরিবেশ অনেক দিন থেকেই কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এখন এই 9% একটা প্রাক্কলন করা হচ্ছে, এই 9% ঋণ দিয়ে আপনার সেই যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো 27%-এর উপরে, সেটা কতখানি বাস্তবসম্মত সেটা প্রশ্নবিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে মূল্যস্ফীতির হার 6.5% কিন্তু প্রাক্কলন করা হয়েছে। 2024-এও শুরুতে 6% করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 8%-এ বাড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি যে
গত 2 বছর থেকে মূল্যস্ফীতি 9% উপরে, এই গত মাসেও 9.8% ছিল এবং 10% ছুঁই করে প্রায় সময়। এখন এই আগামী 12 মাসের মধ্যে সেটা কমে যে 6.5% হবে কিভাবে, সেটাই কিন্তু বোধগম্য নয় এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট আমরা বলছি। বহির্খাতের দিকে যদি তাকাই, সেখানে যে প্রাক্কলনগুলো করা হয়েছে, দেখেন যে সেখানে যদি আগের বছরের গতিধারাটা দেখি, তাহলে সেইখানেও এই প্রাক্কলনগুলোতেও কিন্তু ঊর্ধ্বমুখী একটা প্রাক্কলন করা হয়েছে বলে আমরা মনে করছি। বিশেষ করে দেখেন যে এক্সপোর্টের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে জুলাই মে পর্যন্ত প্রবৃদ্ধি ছিল 2%। তো এই আগামী অর্থ বছরে 8% প্রবৃদ্ধি করা হয়েছে, ধরা হয়েছে এবং 2024-এও কিন্তু 8% ধরা হয়েছিল। তো মে পর্যন্ত 2%, বাকি এক মাসে কিন্তু আরও এটা 8% পূরণ করতে হলে কত গুণ এটা বাড়াতে হবে, এটা সহজেই অনুমেয়। এবং তারপরে আমদানির ক্ষেত্রেও কিন্তু 10% কিন্তু বাড়ানো হয়েছে। 2024-এ সেটা আমরা দেখেছি যে নেতিবাচক ছিল এবং জুলাই থেকে মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরে সেখানেও একটা নেতিবাচক 15.4%। নেতিবাচক থেকে ইতিবাচকের মানে হওয়াটা 10% হওয়াটা কিন্তু এটা তো লো বেস থেকে, নেগেটিভ বেস থেকে এটা একটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটাও কতখানি বাস্তবসম্মত সেটা এবং এটা অ্যাচিভেবল কতখানি সেটাও প্রশ্নবিদ্ধ। রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রেও অনেকটাই ভলেটালিটি আমরা লক্ষ্য করছি এবং 2025 অর্থ বছরে 7%, 24-এ 10% করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে মে মাস পর্যন্ত 10%-এর উপরে রয়েছে। সেদিক থেকে বলা যায় যে এই ধারাটা অব্যাহত থাকলে হয়তো এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা যাবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে এখানে একটা বিরাট প্রাক্কলন করা হয়েছে, সেটা হচ্ছে যে 2025-এ 32 বিলিয়ন, এটা কিন্তু গ্রস রিজার্ভটা দেখানো হয়েছে। এখানে BBM 6 যেটা IMF-এর হিসাবে অনুযায়ী সেখানে কিন্তু সেই রিপোর্টিংটা এখানে নাই, গ্রস হিসাবে 32। কিন্তু আমরা দেখছি যে 5 জুন পর্যন্ত, এই চলতি অর্থ বছরের 5 জুন পর্যন্ত 24.2 বিলিয়ন ডলার, অর্থাৎ আগামী অর্থ বছরের পুরোটা জুড়েই ব্যাপক একটা পদক্ষেপ নিতে হবে এই রিজার্ভ বাড়ানোর জন্য। আর একটি বিষয় হচ্ছে যে এখানে এক্সচেঞ্জ রেটটা আগামী অর্থ বছরে 114 টাকা পার ডলার ধরা হয়েছে, অথচ 5 জুন সেটার হিসাব ছিল 117.9 টাকা প্রতি ডলারের জন্য। তো এখন তার মানে হচ্ছে যে টাকা আবার অ্যাপ্রিসিয়েট করার একটা লক্ষ্য দেখা যাচ্ছে যদি 114 টাকা হয়।